প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থী এবং সকল ভিউয়ারদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 এই মহামারীর সময়ে তোমাদের পড়াশোনা যেন কোনো বিঘ্ন না ঘটে, সরকারের নির্দেশনা অনুসারে আমরা আমাদের ক্লাস কার্যক্রমগুলো অনলাইনের মাধ্যমে তোমাদের জন্য উপস্থাপন করে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের প্রথম পত্রের অধ্যায় 6 রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন এই তিনটি বিষয় এখানে প্রাধান্য পাচ্ছে। আমাদের এই তিনটি বিষয় সম্পর্কে একটু প্রাথমিক ধারণা নিতে চাই। রাজনৈতিক দল কি? রাজনৈতিক দল হচ্ছে যখন কিছু সংখ্যক মানুষ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে একমত পোষণ করে এবং ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে সে সকল কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে, সেই বিষয়গুলোকে মূলত আমরা বলবো রাজনৈতিক দল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই রাজনৈতিক দলের কার্যক্রম, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, এই সকল বিষয় নিয়ে মূলত আজকের এই ক্লাসে উপস্থাপন করতে চাই। তো প্রিয় শিক্ষার্থী, রাজনৈতিক দল সামগ্রিকভাবে এক এক রাষ্ট্রবিজ্ঞানী এক এক ধরনের সংজ্ঞা প্রদান করেছেন। এডমন্ড বার্গ তার এক সংজ্ঞায় বলেছেন যে রাজনৈতিক দল এমন একটি সংগঠিত জনগোষ্ঠী যারা একটি নির্দিষ্ট স্বীকৃত নীতির ভিত্তিতে যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট। পাশাপাশি আরও বেশ কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানী এখানে সংজ্ঞা প্রদান করেছেন। অধ্যাপক গেটার বলেছেন যে রাজনৈতিক দল মোটামুটিভাবে সংগঠিত এমন একটি নাগরিক সম্প্রদায় যারা একটি রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করে এবং যারা তাদের ভোটদান ক্ষমতার দ্বারা সরকারের নিয়ন্ত্রণ, সাধারণ নীতিগুলোকে কার্যকর করতেও চেষ্টা করে। অধ্যাপক ম্যাকাইভার তার মতে তিনি বলেছেন যে রাজনৈতিক দল হচ্ছে কোনো নীতির সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিচালনায় বিশেষ ভূমিকা বা প্রয়াসী হয়, সরকার পরিচালনার ক্ষেত্রে প্রয়াসী হয়। তো সার্বিকভাবে এখানে রাজনৈতিক দল বলতে আমরা এই বিষয়টিকেই বুঝবো যে রাজনৈতিক মতাদর্শের উপর প্রতিষ্ঠিত জনসংগঠন যারা রাষ্ট্রের সমস্যা সম্পর্কে ঐক্যমত পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাশাপাশি আরও একটি শব্দ আমাদের এখানে রয়েছে, সেটি হচ্ছে নেতৃত্ব। মূলত নেতার গুণাবলীকেই নেতৃত্ব বলা হয়। নেতা তার প্রজ্ঞা, তার জ্ঞান, তার গরিমা, তার বুদ্ধিদীপ্ত পরামর্শ বা বুদ্ধিদীপ্ত জ্ঞানের দ্বারা সাধারণ মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে যখন সচেষ্ট হয় তখন তার এই গুণাবলী সমন্বিত রূপই হচ্ছে নেতৃত্ব। আর সুশাসন সম্পর্কে তো আমরা আগেই জেনেছি যে সুশাসন হচ্ছে একটি কল্যাণকামী শাসন ব্যবস্থা যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করার মধ্য দিয়ে জনকল্যাণকামী যে শাসন ব্যবস্থা গড়ে ওঠে তাকে সুশাসন বলে। তো সার্বিকভাবে এখানে একটা রাজনৈতিক দল তার কর্মকাণ্ডের দ্বারা যে নেতৃত্ব প্রকাশিত হয় বা তার কর্মকাণ্ড যার মাধ্যমে প্রকাশিত হয় সেটি হচ্ছে নেতৃত্ব। আর নেতৃত্বের গুণাবলীর দ্বারা যখন একজন ব্যক্তি বা একটা রাজনৈতিক দল যখন সুচারুরূপে তাদের কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা নির্ধারণ করা বা রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ করা, সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা এবং সেগুলোর মাধ্যমে জনগণের কল্যাণ সাধন করার নিমিত্তেই যেহেতু আমাদের এই কার্যক্রম, তাই এই অধ্যায়ের সাথে সুশাসন প্রত্যয়টিকেও সংযুক্ত করা হয়েছে। তো আমরা সার্বিকভাবে অনলাইন ক্লাসে আমরা যে বিষয়টি আজকে তুলে ধরতে চাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটি হচ্ছে রাজনৈতিক দল এর অংশটুকু। অর্থাৎ রাজনৈতিক দল কি, রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো কি কি, রাজনৈতিক দলের কার্যাবলীগুলো কি কি, এটা নিয়ে আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। প্রিয় শিক্ষার্থী, রাজনৈতিক দলের যে বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করি সেই লক্ষণীয় বৈশিষ্ট্যগুলোর মধ্যে
অন্যতম হচ্ছে এটি একটি রাজনৈতিক সংগঠন, অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দলই একটা রাজনৈতিক সংগঠন রূপে আত্মপ্রকাশ করে। রাজনৈতিক কর্মকাণ্ডের দ্বারা নিজেদেরকে সুসংগঠিত করা, রাজনৈতিক কর্মকাণ্ডের দ্বারা একটি সাংগঠনিক কাঠামো তৈরি করা, একটা নীতি বা আদর্শের ভিত্তিতে পরিচালিত হওয়া, এই সামগ্রিক সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে তারা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার ফলশ্রুতিতে এখানে রাজনৈতিক দলের যে কার্যক্রম, সেই কার্যক্রমের অন্যতম একটা বিষয় হচ্ছে রাজনৈতিক সংগঠন। অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দলই একটা সংগঠন, আর সাংগঠনিক আদর্শের দ্বারা বা মতাদর্শের দ্বারাই তারা কি হয়, পরিচালিত হয়। আমরা আরো একটি বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে সম আদর্শে বিশ্বাস। অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা সদস্য হন তারা সেই দলের আদর্শকে মেনে চলেন, বা সেই দলের নেতা যিনি থাকেন বা প্রধান যিনি থাকেন তাদের যে নীতিগত আদর্শ বা দলীয় আদর্শ সেটাকে তারা এককভাবেই মেনে চলেন। এই দলীয় আদর্শ মেনে চলার মধ্য দিয়েই কিন্তু প্রকৃতপক্ষে তাদের কি হয়, তাদের যে মানে রাজনৈতিক কার্যক্রম সেটাতে সুস্পষ্টতা পায়। কারণ এক একজন এক এক মতাদর্শের হলে সেখানে কখনোই সংগঠিত করা বা কোনো বিষয়ে একত্রিত হওয়া মানে খুবই দুরূহ ব্যাপার। তাই একই মতাদর্শে বিশ্বাসী ব্যক্তিগণেরাই কিন্তু একটি রাজনৈতিক দলের সদস্য হিসেবে নিজেদের কার্যক্রম এবং মতামত প্রকাশ করে থাকে। পাশাপাশি হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা আরোহণ। প্রত্যেকটি রাজনৈতিক দলই চায় যে তারা কি করবে, সরকার গঠন করবে। ক্ষমতায় কম বেশি হতে পারে, কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রধান এবং অন্যতম লক্ষ্য থাকে, সেটি হচ্ছে সবচেয়ে বড় লক্ষ্যই হচ্ছে যে নিয়মতান্ত্রিক উপায়ে অর্থাৎ জনগণের ভোটাধিকার প্রাপ্ত প্রতিনিধিদের দ্বারা সরকার গঠনের মাধ্যমে একটি সরকার গঠনের চেষ্টা করা। অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দল তার যে মতাদর্শ, তার আদর্শ জনগণের সামনে উপস্থাপন করবে। আদর্শিক এই জনগণগুলো তাদের প্রতিনিধি বাছাইয়ের মাধ্যমে সরকার গঠন করবে। প্রত্যেকটি রাজনৈতিক দল এই সরকার গঠনের লক্ষ্যে মূলত সার্বক্ষণিক এই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। পাশাপাশি জনমতের প্রতি গুরুত্ব। একটা রাজনৈতিক দল জনগণের বাইরে নয়, অর্থাৎ একটি কল্যাণকামী রাষ্ট্র বা যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে জনগণ যা আশা করে প্রত্যেকটি রাজনৈতিক দলই চেষ্টা করে সেই আদর্শকে বাস্তবায়ন, সে তাদের কথা বা জনগণের জনমতকে গুরুত্ব দিয়ে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। প্রত্যেকটি রাজনৈতিক দল হয়তো সরকার গঠন করতে সচেষ্ট হয় না, কিন্তু যারা সরকার গঠনে সচেষ্ট হয় তারাও তো কোনো না কোনোভাবে একটা রাজনৈতিক দলের প্রতিনিধি। সেই রাজনৈতিক দলের যারা সমর্থিত আছে বা সমর্থিত না হলেও রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা কল্যাণের ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখতে পাই সেটি হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা আরোহণের পাশাপাশি জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে সে সকল কার্যক্রমকে পরিচালনা করা বা বাস্তবায়ন করার চেষ্টা করা। পাশাপাশি দলীয় স্বার্থ সংরক্ষণ। প্রত্যেকটি রাজনৈতিক দলেরই মূল উদ্দেশ্য হচ্ছে দলের ভেতরে যারা রাজনৈতিক নেতৃবর্গ বা যারা কর্মী বা দলের আদর্শের সাথে যারা একমত পোষণ করে তাদের বিভিন্ন স্বার্থ সংরক্ষণ করে। অর্থাৎ এখানে দলের যারা রয়েছেন বা প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা নেতাকর্মী থাকেন তাদেরকেই বেশি মূল্যায়িত করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সকল বিষয় যাদের বা যে সংগঠনগুলোর মধ্যে বর্তমান সে সকল সংগঠনেরকেই আমরা বলব মূলত রাজনৈতিক দল। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক দল কি কি কার্যাবলী সম্পাদন করে থাকে সেই বিষয়টি নিয়ে একটু তুলে ধরতে চাই। রাজনৈতিক দলের কার্যাবলীর মধ্যে দেখো সর্বপ্রথমেই আছে রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ। অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে তার এলাকার যে বিভিন্ন সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করা। এই সমস্যাগুলো চিহ্নিতকরণের মধ্য দিয়ে যখন সেগুলো সমস্যার সমাধানের লক্ষ্যে রাজনৈতিক দলগুলো কার্যপ্রণালী প্রণয়ন করা বা সরকার গঠনের পূর্বে বিভিন্ন ইশতেহারে সেই সমস্যাগুলো নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেয়। এই প্রতিশ্রুতির উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে জনগণের মতামতের উপর ভিত্তি করে বা জনমত গড়ে ওঠে। আর এই জনমতের উপর ভিত্তি করেই কিন্তু সরকার গঠনের তারা সচেষ্ট হয়। তাহলে রাষ্ট্রীয় কি কি সমস্যা রয়েছে সেগুলো কিভাবে সমাধান করা যাবে, যারা এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম তারাই কিন্তু পরবর্তীতে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়, অর্থাৎ সরকার গঠন করার সুযোগ পায়। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলের কাজ হচ্ছে নীতি নির্ধারণ ও কর্মসূচি প্রণয়ন করা। অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দলেরই মূল উদ্দেশ্য থাকে তাদের যে রাজনৈতিক চেতনাবোধ সেই চেতনাবোধ থেকে বিভিন্ন ধরনের সরকারের যে পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন পলিসি বা নীতিমালা সেগুলো নির্ধারণ করা এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সেই কর্মসূচির আওতায় এনে সুযোগ সুবিধা প্রদানের চেষ্টা করা। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি কাবিখা বা কাজের বিনিময়ে খাদ্য,
এরকম আরো ইউজিসি প্রকল্প আছে, ইউনিয়ন পরিষদের আন্ডারে বিভিন্ন ধরনের প্রকল্প আছে, যেগুলো তারা কি করে কর্মসূচি আগে ভাগেই তারা সিদ্ধান্ত গ্রহণ করে রাখে যে যদি তারা সরকার গঠন করতে সক্ষম হয় এগুলো কার্যক্রম তারা কি করবে, পরিচালনা করবে। পাশাপাশি জনমত গঠন, প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতাদর্শ, আদর্শ, তাদের নেতার কার্যাবলী বা দলীয় শৃঙ্খলা এগুলো মানুষের সামনে উপস্থাপন করে নিজেদের আদর্শগত বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করে। নিজেদের আদর্শ উপস্থাপন করা, নিজেদের মতো করে পরিচালনা করা, নিজেদের সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করা, এর মধ্য দিয়ে জনমত গড়ে ওঠে। আর এই জনমত যে রাজনৈতিক দল যত বেশি নিজেদের পক্ষে জনমত সৃষ্টিতে সহায়ক হবে তত বেশি আমাদের এই কার্যক্রমগুলো বা এই রাজনৈতিক দলের কার্যক্রমগুলো তত বেশি ত্বরান্বিত হবে। কারণ জনমত ব্যতীত কখনোই কোনো রাজনৈতিক দল পূর্ণতা পেতে পারে না। পাশাপাশি প্রার্থী মনোনয়ন ও প্রচারণা, প্রত্যেকটি রাজনৈতিক দল তার দলীয় প্রার্থী মনোনয়ন দিয়ে থাকে। অর্থাৎ প্রত্যেকটি নির্বাচনী এলাকায় কে মনোনয়ন পাবেন বা কাকে নির্বাচিত করার জন্য প্রতিনিধি হিসেবে নির্বাচিত করার জন্য বাছাই করা হবে, সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করলে দেখি যে এখানে কে প্রার্থী হবেন সেটা নির্ধারণের ক্ষমতা থাকে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে সেই দল এবং তাদের নেতৃবৃন্দ থাকে। নেতৃবৃন্দ মাঠ পর্যায়ে তাদের যে আশা আকাঙ্ক্ষা সেই প্রতীক হিসেবেই সামগ্রিকভাবে এই জনমত গঠনের ক্ষেত্রে এবং প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ভূমিকা রাখে। পাশাপাশি একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়াই তাদের শেষ কাজ নয়। যে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলো সেই প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর জন্য রাজনৈতিক নেতা কর্মী যারা রয়েছেন তারা বলিষ্ঠ ভূমিকাও পালন করে, যা রাজনৈতিক দলের একটি নীতিগত আদর্শের উপর ভিত্তি করে সেটি পরিচালিত হয় বা নির্দেশনা অনুসারে পরিচালিত হয়। পাশাপাশি ভোটারদের স্বার্থ সংগ্রহ, প্রত্যেকটি রাজনৈতিক দলই চায় সরকার গঠন করতে, আর এই জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের এই মূল লক্ষ্য থাকে নির্বাচনে অংশগ্রহণ করা এবং প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে ক্ষমতা আরোহণ করা। আর এই নির্বাচিত প্রতিনিধিদেরকে বাছাই করার সবচেয়ে বড় ভূমিকাটি রাখে আমাদের রাজনৈতিক দল। কেননা এই রাজনৈতিক দলের যারা নেতা কর্মী বা রাজনৈতিক দলের যারা রয়েছেন তারা প্রত্যেকেই চেষ্টা করেন, সচেষ্ট হন যে নিজেদের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করে জনগণ কী করুক, তাদেরকে নির্বাচিত করুক। এই জন্য ভোটারদেরকে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করা, তাদের ভোট প্রদানের লক্ষ্যে যত ধরনের সহযোগিতা করা প্রয়োজন সামগ্রিক কর্মকাণ্ডটিও পরিচালনা করে থাকে এই রাজনৈতিক দল। পাশাপাশি সরকার গঠন, যেটা বললাম যে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রধান এবং অন্যতম লক্ষ্য হচ্ছে সরকার গঠন করা। যদিও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একক সংখ্যাগরিষ্ঠতার নজিরই বেশি দেখা যায়, তবে কোয়ালিশন সরকার বা সংযুক্ত হয়েও কিন্তু সরকার গঠনের প্রবণতা বা পরিস্থিতি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হয়েছিল, যার কারণে একটা রাজনৈতিক দল এককভাবে কখনোই সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে না। যদি তাই হতো তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে 4 দলীয় ঐক্য জোট, 20 দলীয় ঐক্য জোট, 14 দলীয় ঐক্য জোট, এইগুলোর জোট সৃষ্টি করার কোনো প্রয়োজন হতো না। তাই প্রত্যেকটি রাজনৈতিক দল সুসংগঠিতভাবে নিজেদের অবস্থান থেকে সরকার গঠনে সচেষ্ট হয়। বিরোধী দলের ভূমিকা বলে, প্রত্যেকটি রাজনৈতিক দল যেমন সরকার গঠনে সচেষ্ট হয়, আবার বেশিরভাগ রাজনৈতিক দলই কিন্তু জয়লাভ করতে সক্ষম হয় না। যারা সক্ষম হয় না বা বিরোধী দলে থাকে তারা কিন্তু সরকারের সমালোচনার মধ্য দিয়ে বিরোধী দলের ভূমিকা যেমন পালন করে, পাশাপাশি ছায়া সরকার হিসেবেও তারা ভূমিকা পালন করে। ছায়া সরকার বলতে এখানে সরকারের একটি প্রতিচ্ছবি, অর্থাৎ সরকার কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করলে সেটার প্রতিবাদের মাধ্যমে বিকল্প সরকার হিসেবে বিরোধী দলের ভূমিকা লক্ষ্য করে। পাশাপাশি রাজনৈতিক চেতনার যে শিক্ষা সেটার প্রসারের লক্ষ্যে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড প্রণয়ন, কর্মসূচি বাস্তবায়ন, সেগুলোর উপর চর্চা আমরা অব্যাহত দেখতে পাই। বিভিন্ন রাজনৈতিক দল তাদের আদর্শ মতাদর্শকে প্রচার করে থাকে, আর এর মধ্য দিয়ে রাজনৈতিক যে শিক্ষা সেটি ব্যাপক বিস্তৃতি লাভ করে। পাশাপাশি স্বেচ্ছাচার প্রতিরোধ, যদি রাজনৈতিক দলগুলো সক্রিয় ভূমিকা পালন করতে পারে তাহলে সরকার যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, তাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিতে পারে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলো ছাড়াও আমাদের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সহ আরও সামগ্রিক বিভিন্ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক দলের ভূমিকা অন্যতম। এই রাজনৈতিক দলগুলো প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ডের দ্বারা যেমন সাধারণ মানুষের কল্যাণের জন্য নিজেদের উপস্থাপন করে, পাশাপাশি এখানে ব্যক্তির স্বার্থ থেকে শুরু করে অন্যান্য বিষয়ও পরিলক্ষিত হয়, যার ফলে রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিভিন্ন সমালোচনার মুখেও পড়তে হয়। তো গণতান্ত্রিক অবস্থায় রাজনৈতিক দল একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা
সাধারণ জনগণের চাওয়া পাওয়াকে পূরণের লক্ষ্যে এই গণতান্ত্রিক মতাদর্শকে বা আদর্শকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজনৈতিক দল ছাড়া এই কার্যক্রম পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। প্রত্যেকটি রাজনৈতিক দলেরই শান্তিপূর্ণ এবং সংবিধানের ক্ষমতা পরিবর্তনের যে ধারা সেটা আমরা লক্ষ্য করি। জাতীয় ঐক্যবোধ প্রতিষ্ঠা, সমাজতন্ত্র প্রতিষ্ঠা সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের এই রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ কয়েকটি রাজনৈতিক দলের লক্ষ্য করা যায়, প্রায় 50-এরও অধিক রাজনৈতিক দল মাঠে সক্রিয় রয়েছে। তো আমাদের এই সার্বিক বিষয়গুলো থেকে যদি বিবেচনা করি, একটা রাজনৈতিক দল যদি সুসংগঠিত হয়, নীতি এবং আদর্শগত বিষয়গুলো জনগণের সামনে উপস্থাপনের মাধ্যমে জনমত গঠনে সচেষ্ট হয় এবং এই জনমত গঠনের মধ্য দিয়ে যদি তারা প্রার্থিতা বা তাদের যে মনোনয়ন সেটাকে যদি পূর্ণতা দিতে পারে, অর্থাৎ একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যদি তাদের মতাদর্শের দ্বারা জনগণকে আকৃষ্ট করে প্রার্থী হিসেবে নির্বাচিত হতে পারে, তাহলে সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিজের এলাকার সমস্যার সমাধান বা বিভিন্ন ধরনের নীতি নির্ধারণ ও কর্মসূচি প্রণয়নের পাশাপাশি যে সকল কার্যক্রমের দ্বারা জনগণের কল্যাণ সাধিত হবে সে সকল কার্যক্রম অনায়াসে বা স্বাভাবিকভাবে করতে পারবে। একজন প্রতিনিধি তার সমস্যা যদি সঠিকভাবে এলাকার সমস্যা নির্ধারণ করতে পারে, সেটা সরকারের কাছে যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারে, তাহলে আমরা বলতে পারি সেই সমস্যাটি সরকার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। আর সরকারের এই বদ্ধপরিকর অবস্থান থেকেই আমরা বলতে পারি, যদি এখানে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে যদি এই রাজনৈতিক দলগুলো যথাযথভাবে তাদের এই কার্যক্রম পরিচালনা করতে পারে, তবে এখানে সুশাসন প্রতিষ্ঠা করা কোনো বিষয়ই না। এই সুশাসন প্রতিষ্ঠা করার প্রেক্ষাপটটাকে ত্বরান্বিত করার জন্য রাজনৈতিক দলকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যা প্রয়োজন সেটি হচ্ছে নেতৃত্ব, অর্থাৎ একজন যোগ্য নেতার দ্বারাই একটি রাজনৈতিক দল সুগঠিতভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। তাই এই তিনটি বিষয় একই সূত্রে রাখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে বিষয়গুলো আমি উপস্থাপন করার চেষ্টা করলাম, এটা হচ্ছে রাজনৈতিক দল নেতৃত্ব ও সুশাসন এই অধ্যায়ের একটি অংশ, অর্থাৎ রাজনৈতিক দলের অংশটাকে উপস্থাপন করার চেষ্টা করেছি, বিশেষ করে তার বৈশিষ্ট্য এবং তার কার্যক্রমগুলো। পাশাপাশি রাজনৈতিক দল অনেক প্রকার হতে পারে। একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেখানে একদলীয় শাসন, বহুদলীয় শাসন, দ্বিদলীয় শাসন, এই ধরনের শাসন কার্য দেখা যায়। তো এগুলো নিয়েও আমরা একটু জানার চেষ্টা করব। একদলীয় শাসন, বহুদলীয় শাসন এবং দ্বিদলীয় শাসনগুলো কি, এই বিষয়ে ছোট ছোট যে সংজ্ঞাগুলো আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি রাজনৈতিক দল কাকে বলে, রাজনৈতিক দলের যে সংজ্ঞাগুলো আছে, বিশেষ করে অধ্যাপক গেটেলের সংজ্ঞা রয়েছে, আমরা আরও যে একটু আগে যে বিষয়গুলো এডমন্ড বার্গ তিনি সংজ্ঞা দিয়েছেন, তারপরে হচ্ছে তোমার জোসেফ এস সুপিস্টার তিনি একটি সুগঠিত সংজ্ঞা প্রদান করেছেন। এই সংজ্ঞাগুলো দেখার চেষ্টা করব। পাশাপাশি আগামী ক্লাসের জন্য নেতৃত্ব কী, নেতৃত্বের বিভিন্ন গুণাবলী রয়েছে, সেই বিষয়গুলো কী কী, নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে যে ধরনের নেতৃত্বের গুণাবলীগুলো আমরা দেখতে পাই, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত প্রশ্নের জন্য হয় সেগুলো হচ্ছে সম্মিলনী নেতৃত্ব। তারপরে দল ব্যবস্থার ক্ষেত্রেও প্রশ্ন আসে অনেক সময়। রাজনৈতিক দলের যে দল ব্যবস্থা, সেখানে একদল, দ্বিদল, বহুদল ব্যবস্থাও দেখতে পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ একদলীয় শাসন, বহুদলীয় শাসন, দ্বিদলীয় শাসন, এই বিষয়গুলো নিয়েও এখানে আলোচনা করা হয়েছে। তো আগামী ক্লাসে আমরা নেতৃত্ব এবং নেতৃত্বের সাথে অন্যান্য বিষয়গুলো নিয়ে যে বিষয়টি আলোচিত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে নেতৃত্বের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই বা নেতৃত্বের যে প্রেক্ষাপটটা দেখতে পাই, সেটা কিন্তু আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে একটি আলোচিত বিষয়। কারণ যোগ্য নেতৃত্ব ব্যতীত কখনোই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আর যোগ্য নেতৃত্ব গড়ে উঠতে হলে অবশ্যই একজন যোগ্য নেতার প্রয়োজন। অর্থাৎ নেতা বা নৌকার একটা মাঝি যদি সঠিকভাবে হাল ধরতে না পারে, তাহলে সেই নৌকা যে কোনো সময় দুর্ঘটনায় পতিত হতে পারে। তেমনি রাজনৈতিক দলের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যদি নেতৃত্ব সুগঠিত না হয়, তাহলে কখনোই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেতৃত্ব নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। পাশাপাশি এই রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, একটা শব্দ আছে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীটাও রাজনৈতিক দলের মধ্যে একটি সুসংগঠিত একটা সংঘবদ্ধ দল, যারা সামগ্রিকভাবে রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার্থে বিভিন্ন ধরনের কর্মসূচি প্রণয়ন করে থাকে। এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে তাদের
লক্ষ্য এবং আদর্শগত দিক থেকে এই রাজনৈতিক দলের সাথে কিছুটা পার্থক্য রয়েছে। বিশেষ করে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কখনোই কোনো সরকার গঠনে সচেষ্ট নয়, বা তারা কখনোই সরকার গঠন করতে চায় না, কিন্তু সরকারের কার্যক্রমকে বরাবর সমালোচনা করতে চায়। তো এই বিষয়গুলো নিয়ে একটু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর যে বিষয়টি আছে সেটি তোমাদের জন্য আগামী ক্লাসে একটু পড়া থাকলো। বিশেষ করে সংজ্ঞাগত বিষয়গুলো, রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো, রাজনৈতিক দলের কার্যাবলীগুলো, এবং তোমাদের জন্য বিশেষ করে যেটা হোমওয়ার্ক হিসেবে থাকবে, যেটা কমেন্ট বক্সে তোমরা আমাকে দিলে আমি খুশি হব, সেটি হচ্ছে যে রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য। যদি এটাকে আমরা সঠিকভাবে এটা শখ আকারে যদি তুলে দিতে পারি সবচেয়ে বেটার হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোভিড-19-এর সেকেন্ড ওয়েভ হয়তো শুরু হতে যাচ্ছে। এই মহামারী থেকে বাঁচার লক্ষ্যে আমাদের অবশ্যই ঘরে অবস্থান করতে হবে, এবং বাইরে বেরোলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে আমাদের বাইরে যেতে হবে। তো সকল শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাবধানে থেকে আমাদের এই ক্লাস কার্যক্রমগুলো তোমরা দেখতে থাকো। যে কোনো পরামর্শের জন্য বা যে কোনো প্রয়োজনে আমাদের কমেন্ট বক্সে জানাও যে কীরকম বিষয়টা তোমার বুঝতে সমস্যা হচ্ছে, সেগুলো নিয়ে আমরা উপস্থাপন করা বা আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, কোভিড-19-এর এই মহামারীর সময় সবাই সাবধানে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই আহ্বান রেখে আমি আজকের এই অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।